দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ব পালন আর সর্বোচ্চ আত্মত্যাগে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে সেনাবাহিনীর সব সদস্যকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান যে সন্দেহজনক অ্যাম্বিগুয়াস বক্তব্য দিয়েছেন, যে ধমক দিয়েছেন, সেই বক্তব্য কার বিরুদ্ধে গিয়েছে, সরকার বক্তব্যটা কিভাবে দেখে? আপনারা জানেন যে ডক্টর ইউনুসকে যথাযথ সম্মান দেওয়া হয়নি, অর্ডার অফ প্রেসিডেন্সিও এখানে ভায়োলেট হয়েছে, তিনি যা বলতে পারেন না সেটা বলছেন, প্রধান উপদেষ্টাকে যেভাবে অ্যাড্রেস করা দরকার সেটা হয়নি। এখন এটা সরকার কিভাবে নিয়েছে? সরকার আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু আমরা সরকারের প্রতিক্রিয়া বুঝতে পেরেছি। আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য নিয়ে ঘরে বাইরে গত 2 দিন ধরে যে ধরনের আলোচনা চলছে, বিশ্লেষণ চলছে, ঠিক একইভাবে দেশে এবং দেশের বাইরে, বিশেষ করে দেশের বাইরের গণমাধ্যমগুলোতে, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে, নানান ধরনের বক্তব্য বিশ্লেষণের চেষ্টা করা হচ্ছে। যেমন বিবিসি, ডয়েচে ভেলে, ভারতীয় হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু, এনডিটিভি, খালিজ টাইমস, yahoo.com, অনেক গণমাধ্যমে নানান ধরনের বিশ্লেষণ উঠে আসছে। সেনা শাসন ও ভারতকে চ্যালেঞ্জ ছুড়লেন আসিফ মাহমুদ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, সেনাপ্রধানের বক্তব্য নিয়ে দেশ জুড়ে চলা তুমুল আলোচনা ও সমালোচনা এবং দেশের সেনা শাসন জারির নতুন সংখ্যার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশে কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ব পালন আর সর্বোচ্চ আত্মত্যাগে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে কর্নেল অব দ্য রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি বলেন, সেনাবাহিনীর অন্যান্য রেজিমেন্টের মতো ইনফ্যান্ট্রি রেজিমেন্টকে আধুনিক ও আরও সক্ষম করে গড়ে তোলা হবে। সেনাপ্রধান আরও জানান, আগামীতে এই রেজিমেন্টকে শক্তিশালী করতে আধুনিক যন্ত্রাংশ ও সমরাস্ত্র সরবরাহ বাড়ানো হবে। এর আগে প্যারেড পরিদর্শন করেন তিনি। পরে সেনাপ্রধানকে কর্নেল অব দি রেজিমেন্টের পদক পরিয়ে দেওয়া হয়। সংক্ষিপ্ত এই আয়োজন শেষে সেনা সদস্যদের সাথে দরবারে যোগ দেন সেনাপ্রধান। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান যে সন্দেহজনক অ্যাম্বিগুয়াস বক্তব্য দিয়েছেন, যে ধমক দিয়েছেন, সেই বক্তব্য কার বিরুদ্ধে গিয়েছে, সরকার বক্তব্যটা কিভাবে দেখে? আপনারা জানেন যে ডক্টর ইউনুসকে যথাযথ সম্মান দেওয়া হয়নি, অর্ডার অফ প্রেসিডেন্সিও এখানে ভায়োলেট হয়েছে, তিনি যা বলতে পারেন না সেটা বলছেন, প্রধান উপদেষ্টাকে যেভাবে অ্যাড্রেস করা দরকার সেটা হয়নি। এখন এটা সরকার কিভাবে নিয়েছে? সরকার আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু আমরা সরকারের প্রতিক্রিয়া বুঝতে পেরেছি। অতি জরুরি এই আলোচনা আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাবো যে সরকার বিষয়টা কিভাবে দেখছে। দেখেন, নানান আলোচনা আপনারা শুনেছেন যে সেনাপ্রধান যে ধমক দিয়েছেন, এটা কাকে দিয়েছেন? ডক্টর ইউনুসকে, না বিএনপিকে, না জনগণকে? নানান ডাইমেনশন আছে তার ধমকের, তবে আলটিমেট ধমকটা ডক্টর ইউনুসের বিরুদ্ধেই যাবে, কোনো সন্দেহ নেই। কারণ ডক্টর ইউনুসকে সরাও, এখন সবাই ভারত, আওয়ামী লীগ, শেখ হাসিনা, বিএনপি সবাই চায় এটাই, ডক্টর ইউনুসকে সরাও। ইউনুসকে সরালে তারা তাদের মতো করে ভাগ বাটোয়ারা করে খেতে পারে। আর ডক্টর ইউনুস সরকার নতজানু হয়ে দেশ চালাচ্ছেন না, মাথা উঁচু করে দেশ চালাচ্ছেন বলেই আজকে বিভিন্ন মহল থেকে ধমক শুনতে, এবং এই ধমক কিভাবে সোজা করতে হয় সেই মেকানিজম ডক্টর ইউনুসের কাছে আছে। মূল কথা হচ্ছে জনগণ ডক্টর ইউনুসের সাথে আছে, এর চাইতে বড় শক্তি আর নেই। ডক্টর ইউনুসকে যদি কেউ ক্ষমতা থেকে নামাতে চায়, সেনাপ্রধান হোক আর যে হোক, ট্যাঙ্ক নিয়ে যাক আর যে হোক, লক্ষ কোটি জনগণ রাজপথে নেমে ট্যাঙ্কের সামনে শুয়ে পড়বে, সম্ভব হবে না ডক্টর ইউনুসকে নামানো। সংস্কার পর একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ডক্টর ইউনুস বিদায় নেবেন, কিন্তু তাকে নামানো যাবে না, তিনি বিদায় নেবেন। দর্শক, সেনাপ্রধানের বক্তব্য ডক্টর ইউনুস সরকার নেগেটিভলি নিয়েছে। প্রমাণ, এই সরকারের প্রভাবশালী উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়ার
একটা ফেসবুক স্ট্যাটাস, বুঝতে পারবেন যে আসলে সরকার এটা কিভাবে দেখছে। এই সরকারের ব্যর্থতা হলো কাউকে ম্যানেজ না করে চলা। এটার অর্থ কি? কাউকে ম্যানেজ না করে চলা মানে কি? সেনাবাহিনীকে ম্যানেজ করে চলে না, ভারতকে ম্যানেজ করে চলে না। এ কারণেই নানান জনে ধমক টমক দেয়। অতএব সেনাপ্রধানের এই বক্তব্যের একটা জবাব ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে, প্রতিক্রিয়া, যে কাউকে ম্যানেজ করে চলে না, আয়নাঘর দেখতে দিবে না, না দেখতে হবে, দেখবই। এটা একটা সমস্যা, যে কারণে এখন সেনাপ্রধানও খেপে যায়। আওয়ামী পুনর্বাসন এজেন্ডা বাস্তবায়নে আগ্রহী ডিপ স্টেট। তাহলে এখানে কাকে বুঝিয়েছেন? সেনাবাহিনীকে। ডিপ স্টেট বলতে তো বেসিক্যালি সেনাবাহিনীকে বোঝানো হয়। তাহলে সেনাপ্রধান ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে আওয়ামী লীগকে রিপ্যাট্রিয়েট করতে চান, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে বাধা দিচ্ছেন, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চান। আসিফ মাহমুদ সেদিকে ইঙ্গিত দিয়েছেন। এবং উত্তরপাড়া অথবা পার্শ্ববর্তী রাষ্ট্রের মানে ভারত আধিপত্য কায়েমের আকাঙ্ক্ষা। ডিপ স্টেট সেনাবাহিনী এখন খেলার চেষ্টা করছে, স্পষ্ট। কোনোটাকেই এই সরকার এখন অবধি প্রশ্রয় দেয়নি, ফলে ভেতরে বাহির থেকে অসহযোগিতা আছে। এটা অর্থ হচ্ছে যে এই সরকারকে সেনাবাহিনী যথাযথ সহায়তা করছে না, সহযোগিতা করছে না। এই যে আয়নাঘর দেখতে যাওয়ায় বাধা দিচ্ছিল, সহযোগিতার অভাব ছিল, নানানভাবে সহযোগিতা করছে না, বরং এখন এসে ধমক দিচ্ছে। তাহলে সেনাপ্রধানের বক্তব্য একটা অসহযোগিতার চেষ্টা এবং নতুন সমীকরণ চেষ্টা হিসেবে মার্ক করছে ডক্টর ইউনূস সরকার। এটা ইঙ্গিত দিচ্ছে এখানে সরকার টিকে আছে জনগণের প্রত্যক্ষ সমর্থন এবং সহযোগিতায়। এখানে এই যে সহযোগিতা করছে না, বিএনপির আমলারা, বিএনপি পন্থী লোকজন সরকারের ভিতরে, তারাও সহযোগিতা করছে না। সরকার টিকে আছে জনগণের প্রত্যক্ষ সমর্থন এবং সহযোগিতায়। যতদিন জনগণের প্রতি আনুগত্য, জনবান্ধব কাজ করার সৎ নিয়ত থাকবে, জনগণ সমর্থন দিয়ে যাবে, এটাই প্রত্যাশা। এটাই যে বললাম না, যে জনগণ এই সরকারের সাথে আছে এবং থাকবে, এই সরকার কেউ কিচ্ছু করতে পারবে না। জনগণ জীবন দিবে, আবার রাজপথে নেমে যাবে, ট্যাঙ্কের সামনে দাঁড়াবে। অতএব আসিফ মাহমুদের এই বক্তব্যটা সেনাবাহিনী প্রধানের বক্তব্যের এক ধরনের প্রতিক্রিয়া, সরাসরি না, একটু কৌশলে। এটা একটা ইঙ্গিত যে সেনাপ্রধান কিছু একটা ঘটাতে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় যে সেনাপ্রধান যেহেতু আমাদের সহযোদ্ধা, তিনি এটা করতে যাবেন না দিন শেষে। এটা বিএনপির প্রশ্রয় বা বিএনপি তিনি মনে করেছেন, বা বিএনপি বলেছে যে আমরা ক্ষমতা আসবো আপনার চাকরি, এইসব কারণে বলে থাকতে পারেন। কিন্তু না, জনগণ, আমরা বিশ্বাস করি সেনাবাহিনী জনগণের কাতারেই থাকবে। আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য নিয়ে ঘরে বাইরে গত 2 দিন ধরে যে ধরনের আলোচনা চলছে, বিশ্লেষণ চলছে, ঠিক একইভাবে দেশে এবং দেশের বাইরে, বিশেষ করে দেশের বাইরের গণমাধ্যমগুলোতে, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে, নানান ধরনের বক্তব্য বিশ্লেষণের চেষ্টা করা হচ্ছে। যেমন বিবিসি, ডয়েচে ভেলে, ভারতীয় হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু, এনডিটিভি, খালিজ টাইমস, yahoo.com, অনেক গণমাধ্যমে নানান ধরনের বিশ্লেষণ উঠে আসছে। এবং এই ধরনের নানান ইস্যুকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে, যে রাজনৈতিক দলগুলো কাদা ছোড়াছুড়ি করছে, এটি বলতে সেনাপ্রধান কি বুঝিয়েছেন, কাদেরকে সতর্ক করলেন তিনি, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে কিনা, সেই বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা তার বক্তব্যের মধ্যে দিয়ে। এবং পিলখানা হত্যাকাণ্ড নিয়ে তিনি যেসব কথাবার্তা বললেন, তার বার্তাটি কি, স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হওয়া বলতে তিনি কি বুঝিয়েছেন, এরকম অসংখ্য প্রশ্ন উত্থাপন করে নানান ধরনের বিশ্লেষণ করার চেষ্টা করা হচ্ছে। এবং বক্তব্য দেওয়ার সময় সেনাপ্রধানের যে বডি ল্যাঙ্গুয়েজ, শারীরিক যে ভঙ্গি কিংবা বাচনভঙ্গি, সেগুলো নিয়ে নানান ধরনের বিশ্লেষণ চলছে। অর্থাৎ সেনাপ্রধানের এই বক্তব্যটি, আমি আগেই বলেছি, বাংলাদেশে এই মুহূর্তের জন্য খুবই প্রয়োজন ছিল, খুবই প্রয়োজন, অথচ যা আমরা ইতিবাচক হিসেবে দেখছি। এবং সেই জায়গা থেকে তার বডি ল্যাঙ্গুয়েজগুলো অনেকে বোঝার চেষ্টা করছেন তিনি আসলে কোন দিকে যাচ্ছেন, এমনকি সেনা অভ্যুত্থান ঘটতে যাচ্ছে কিনা। তিনি যদিও মুখে বলেছেন যে ওই ধরনের বা অন্য কোনো ইচ্ছা তার নেই, তারপরেও অনেকে প্রশ্ন তুলছেন যে তিনি কি সেনা অভ্যুত্থানের দিকে যাচ্ছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কে কী বলেছে সে বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে সে বিষয়ে যাওয়ার আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বা উপদেষ্টাদের ঘুম যে অনেকের হারাম হয়ে গেছে, সেই ইঙ্গিতও আমি দিয়ে রাখছি। এবং যেহেতু বিষয়টি সেন্সিটিভ, আমি স্পষ্ট করে কারণ নাম উল্লেখ করছি না, কে কী বলেছে সে কথাও বলছি না, শুধু বলছি অনেকের ঘুম আরাম হয়ে গেছে। অনেকে বলতে চাইছেন যে তার এই বক্তব্যের মধ্য দিয়ে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার একটা বিশেষ ইঙ্গিত আছে কিনা। আমি শুধু এটুকু বলে রাখলাম, আপনারা উপদেষ্টা তো খুব বেশি নেই অন্তর্বর্তী সরকারে, 22 জন 23 জন, প্রত্যেকের ফেসবুকে একটু যেয়ে দেখতে পারেন গত পরশু রাত থেকে গতকালকে পর্যন্ত কে কে স্ট্যাটাস দিয়েছে। এবং সেখানে একটি বিশেষ শব্দ ইউজ করেছে, আমি সেই শব্দটি উচ্চারণ করতে পারি না, একেবারে ইনফর্মাল একটি শব্দ,
যার মধ্য দিয়ে স্পষ্টত ইঙ্গিত পাওয়া যায় যে কার কি অবস্থা এই মুহূর্তে, অথবা কে কি ভাবছেন, কোন অবস্থায় রয়েছেন। এবং একই সঙ্গে প্রশ্ন তুলতে চাই, সরকারের উপদেষ্টা পদে থেকে, মন্ত্রী পদমর্যাদায় থেকে কোনো ব্যক্তি এই ধরনের শব্দ ইউজ করতে পারেন কিনা, সেই প্রশ্নটি আমি রেখে দিলাম। এখন বিবিসি তাদের প্রতিবেদনে বলছে যে 5 আগস্ট শেখ হাসিনার শাসনের পতনের দিনে রাজনৈতিক দলগুলোকে ডেকে সেনাপ্রধান যে বৈঠক করলেন, সেদিন তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটি নিয়ে অনেককে ভাবিয়েছে। এবং খুব স্বাভাবিকভাবেই সেনাপ্রধানের যে বক্তব্য সেদিন ছিল আর গত 25শে ফেব্রুয়ারি তার যে বক্তব্য, তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক পার্থক্য আছে। সেদিন তিনি খুব নার্ভাস ছিলেন, খুব স্বাভাবিক। একটা দেশকে একটা ট্রাকের উপরে তুলে নিয়ে আসা, রাইট ট্র্যাকে নিয়ে আসার চেষ্টা, এবং তিনি সেদিন সব ধরনের দায়িত্ব নিয়েছিলেন। কি একটা ভঙ্গুর পরিস্থিতিতে সেদিন তার বডি ল্যাঙ্গুয়েজ খুব একটু অস্বাভাবিক থাকারই কথা। কিন্তু 25শে আগস্ট তার যে বডি ল্যাঙ্গুয়েজ অনেক বেশি কনফিডেন্ট, অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল, এমনটাই বোঝা যায়। সেটি বিবিসি উল্লেখ করার চেষ্টা করেছে যে ওদিন তার শারীরিক ভঙ্গি এবং ভাষা অনেক কঠোর এবং শক্ত ছিল। সেনাপ্রধানের বক্তব্য নিয়ে কোন রাজনৈতিক দল কে কি বলছেন, তার বক্তব্যকে কে কীভাবে খণ্ডন করছেন, সেগুলো তুলে আনা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসিকে বলছেন যে সেনাপ্রধানের বক্তব্য দেশের সংশ্লিষ্ট সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করারই আহ্বান, এবং সে কারণেই সেনাপ্রধান সবাইকে সতর্ক করে দিয়েছেন। কেউ কেউ আবার বলছে যে গণ অভ্যুত্থানের পর অনেক ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম উদ্বেগ শঙ্কা তৈরি করেছে। রাজনৈতিক দলগুলো যে বিভেদে জড়িয়ে পড়েছে, সেই মেসেজটি তো স্পষ্টভাবে দিয়েছেন সেনাপ্রধান, সেটি আমরা নিজেরাও দেখেছি। জামায়াত কি বলছে? জামায়াতের কেন্দ্রীয় নেতা মতিউর রহমান আকন্দ তিনি বলছেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতির সঙ্গে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার বিষয় কেন এলো, এটি তাদের দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে তারা প্রতিক্রিয়া জানাবে। এখন অন্যান্য গণমাধ্যম কি বলছে? ভারতের এমন কোনো গণমাধ্যম নেই যে বাংলাদেশের সেনাপ্রধানের বক্তব্য খুবই গুরুত্ব দিয়ে না ছেপেছে। আমি তো প্রথমেই বলেছি কারা কারা আছে এই তালিকায়। যেমন ইকোনমিক টাইমস বলছে, অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হলে বৃহত্তর সামরিক ভূমিকার ইঙ্গিত দিয়েছেন। সেনাপ্রধান নাকি এ ধরনের ইঙ্গিত দিয়েছেন, কিন্তু সেনাপ্রধান তো স্পষ্ট বলে দিয়েছেন যে অন্য কোনো ধরনের আকাঙ্ক্ষা বা ইচ্ছা তার নেই। এবং তার যুক্তি হিসেবে আমিও নিজেও বলেছি যে 5 আগস্ট এমন একটি সম্ভাবনা ছিল, খুবই বড় সম্ভাবনা, যেখানে কেউ কোনো প্রশ্ন তুলতে পারতো না, কিন্তু সেই সুযোগটি সেনাপ্রধান নেননি। যাই হোক, ভারতের গণমাধ্যমগুলো এই ধরনের একটি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন এবং বলা হচ্ছে যে তিনি অভ্যন্তরীণ বিভাজন এবং ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই ধরনের সংবাদ বাংলা যে পত্রিকাগুলো রয়েছে ভারতের, বিশেষ করে সংবাদ প্রতিদিন, তারাও হেডলাইনে এরকম করেছে যে সেনা অভ্যুত্থানের দিকে কি বাংলাদেশ, এরকম প্রশ্ন রেখে তারা করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা গণ অভ্যুত্থানের সংগঠক আসিফ মাহমুদ তিনি কিছুক্ষণ আগে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার ফেসবুক এই স্ট্যাটাসটি তিনি দিয়েছেন। তিনি লিখেছেন যে এই সরকারের ব্যর্থতা হলো কাউকে ম্যানেজ করে না চলা, আওয়ামী পুনর্বাসনের এজেন্ডা বাস্তবায়নে আগ্রহী ডিপ স্টেট এবং উত্তরপাড়া অথবা পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্য কায়েমের আকাঙ্ক্ষা, কোনোটাকেই এই সরকার এখন অবধি প্রশ্রয় দেয়নি। ফলে ভেতর বাহির থেকে অসহযোগিতা তো আছেই। সরকার টিকে আছে জনগণের প্রত্যক্ষ সমর্থন এবং সহযোগিতায়। যতদিন জনগণের প্রতি আনুগত্য, জনবান্ধব কাজ করার সৎ নিয়ত থাকবে, জনগণ সমর্থন দিয়ে যাবে, এটাই প্রত্যাশা। প্রিয় দর্শক, একদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উপদেষ্টা গণ অভ্যুত্থানের সংগঠক নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। তিনি তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, একটা ছবি শেয়ার করে সেখানে লিখেছেন জনতাই বৈধতা। আর আজকে আসিফ মাহমুদ দিলেন এই স্ট্যাটাস। এই স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় ইতিবাচক নেতিবাচক অনেক ধরনের মন্তব্য রয়েছে। আমি দুটো মন্তব্যকে সামনে রাখতে চাই। আসিফ মিজান নামে একজন মন্তব্য করেছেন, তিনি আমার জানা মতে সোমালিয়ার দারুস সালাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। তিনি লিখেছেন যে জনসমর্থন নিম্নমুখী জনাব আসিফ মাহমুদ, আপনারা বাজার সিন্ডিকেট ভাঙতে পারেননি আর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেননি। সরকারকে চট্টগ্রাম সমিতি বা এনজিও সরকার বানিয়েছেন, যোগ্য লোককে যোগ্য স্থানে নিয়োগ না দিয়ে মুখ দেখে নিয়োগ দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। ব্যক্তিগতভাবে আমি আপনাদের কট্টর সমর্থক ছিলাম। আমারই যখন মন ভেঙে গেছে তখন পাবলিকের মনের পারদ কতটা নিম্নগামী তাও বুঝতে অসুবিধা হচ্ছে না আমার। এরপর সরকার নূরে এরশাদ সিদ্দিকী, তিনি গণ অধিকার পরিষদের সঙ্গে যুক্ত আইনজীবী পরিষদের নেতা।
তিনি লিখেছেন যে আমরা চেয়েছিলাম এই সরকারটির পুনর্গঠন, যেহেতু এটি তত্ত্বাবধায়ক সরকার নয় অথচ গঠন করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আদলে, যেটা এক ধরনের ভুল ছিল। অন্যদিকে একটি নির্দিষ্ট মেয়াদে শক্তিশালী অন্তর্বর্তী সরকার প্রয়োজন, যারা গণহত্যার বিচার করবে, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নেবে, সংস্কার করবে, গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগ ও তার দোসর সংগঠনগুলোকে নিষিদ্ধ করবে, স্থানীয় সরকার নির্বাচন করবে এবং সবশেষ জাতীয় নির্বাচনের আয়োজন করবে। পৃথিবীর যে কোনো দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের আদলে, অথচ আমাদের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা আদলে সরকার গঠন করে সরকারকে সুশীল প্রকৃতির করেছি, যা গঠন ও কাজের মাঝে সাংঘর্ষিক হয়েছে। অথচ আমরা 6 মাস পরেও এই সরকারকে পুনর্গঠন করে শক্তি বৃদ্ধির মাধ্যমে 2 বছর মেয়াদে থেকে সব উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারতাম। 24-এর গণঅভ্যুত্থানের উদ্দেশ্য ব্যাহত হলে আদতে পিছিয়ে পড়বে বাংলাদেশ, যা প্রকারান্তরে হবে শহীদের রক্তের সাথে বেইমানি। দুটো মন্তব্য আমি পড়লাম আসিফ মাহমুদের একটি স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে। প্রিয় দর্শক, সেনাপ্রধান এবং নাহিদের পদত্যাগ, সেনাপ্রধানের বক্তব্য এবং নাহিদের পদত্যাগের পরপরই আসিফ মাহমুদ এই স্ট্যাটাসটি দিলেন। আসিফ মাহমুদের এই স্ট্যাটাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, যখন বিএনপি জাতীয় নির্বাচনের জন্য উদ্বেগ প্রকাশ করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এরই মধ্যে অপারেশন ডেভিল হান্টও চলছে। তবে প্রিয় দর্শক, আমি একটি বিষয়ে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, সেটি হচ্ছে যে গণ অভ্যুত্থানের পর আমরা দেখছি যে বিরল মত প্রকাশের স্বাধীনতা, এটা আমার কাছে মনে হয়েছে। আমি যে দৃষ্টিভঙ্গিতে এটা মনে করি সেটার ছোট্ট একটা ব্যাখ্যাও দিচ্ছি। 16 বছর বা তারও আগে যদি 4 বছর ধরি, গত 20 বছরে এত উন্মুক্তভাবে মত প্রকাশ করতে পারেনি মানুষ। কেন এটা হয়েছে? গণ অভ্যুত্থানের পর গুমের ভয় উঠেই গেছে। কথা বললেই যে গুম হতে হবে এই ভয় কিন্তু এখন মানুষের মধ্যে নেই। গত 16 বছর অথবা তার সঙ্গে আরো যদি 4 বছর যুক্ত করি, আরো 10 বছরও যদি যুক্ত করি, 14, 16, 30 বছরের কথা বলি, তাহলে কি দেখব? সাধারণ মানুষ কখনোই সেনাবাহিনীকে নিয়ে অথবা সেনাপ্রধান নিয়ে কখনোই মন্তব্য করতো না। এর কারণ হচ্ছে সেনাপ্রধান বা সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য করলে বিপত্তি ঘটতো, গোয়েন্দা সংস্থাগুলো তার পিছনে লাগতো, গুমের ঘটনা ঘটতো অথবা হয়রানি তো হতোই। কিন্তু গণ অভ্যুত্থানের পর আপাতত মানুষ শ্বাস ফেলেছে, নিঃশ্বাস নিয়ে এটা চিন্তা করছে এখন পর্যন্ত যে কথা বললে অন্তত গুম হতে হবে না। সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেননি, মন্তব্য শ্রম উপদেষ্টার। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কোনো কিছু না বুঝে বলেননি বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এই কথা বলেন। পিলখানা বিডিয়া হত্যাকাণ্ডের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার মহাখালীর রাও ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দেওয়া বক্তব্যের বিষয়ে এম শাখাত হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক, তিনি একটি বাহিনী চালাচ্ছেন, তিনি কোনো কথা বুঝে বলেননি। বাকিটা ইন্টারপ্রিটেশন কি আপনারা জানুন। আমি যতটা ওনাকে চিনি, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান, যা বলার মানুষের মুখের উপর বলার মতো লোক। সো আই হ্যাভ এ লট অফ রেসপেক্ট ফর হিম। শ্রম উপদেষ্টা বলেন, সেনাপ্রধান কি বলেছেন না বলেছেন সে ব্যাখ্যা আমি দিতে পারবো না, সেটা উনি দিতে পারবেন। প্রধান উপদেষ্টাকে তিনি যেভাবে সম্বোধন করেছেন সেটা পারেন কিনা এ বিষয়ে জানতে চাইলে শাখাত হোসেন বলেন, এটা আপনারা তাকে জিজ্ঞাসা করেন। রাও ক্লাবে ওই অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, হানাহানি না করে দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি নিজেরা কাদা ছোড়াছড়ি করেন, দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। সেনাপ্রধান বলেন, আমি সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যতটুকু পারছেন সাহায্য করছেন দেশকে ইউনাইটেড রাখার। তিনি বলেন, আজকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, একটাই আকাঙ্ক্ষা, দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফেরত আসব। সেনাপ্রধান আরো বলেন, সেনাবাহিনীর উপর আক্রমণ করবেন না। সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কি কারণে জানি না, আমাদের সাহায্য করেন, আক্রমণ নয়, আমাদের উপদেশ দেন, আমি সবার কাছে শরণাপন্ন হই। আমরা ভালো উপদেশ গ্রহণ করব, আমরা এক থাকতে চাই, দেশ ও জাতিকে আমরা রক্ষা করতে চাই।